This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. গুজরাটের মুখ্যমন্ত্রীকে ফোন প্রধানমন্ত্রীর বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা খবর সূত্রে গুজরাটের মুখ্যমন্ত্রীকে ফোন প্রধানমন্ত্রীর বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা খবর সূত্রে ভারত পাক সংঘাতের মধ্যে গুজরাট জুড়েও হাই অ্যালার্ট জারি। পাকিস্তানকে পাপের শাস্তি দিচ্ছে ভারত, একেবারে হিসেব নিকেশ করে করে। পাক অধিকৃত কাশ্মীর সেটা ধ্বংস পাক সেনার একটা চৌকি। মুজাফফরাবাদে পর পর বিস্ফোরণ হয়েছে। ভারতের প্রত্যাঘাতে নাস্তানাবুদ পাকিস্তান। পাক ড্রোন মিসাইল এই সমস্ত গুড়িয়ে দিয়েছে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম। বারবার আপনাদের দেখিয়েছি আমরা যে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম কতটা শক্তিশালী, যে একের পর এক একেবারে যেভাবে ঝাঁকে ঝাঁকে পাক ড্রোন এসেছে সমস্তগুলো গুড়িয়ে দিয়েছে এই ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম। পাল্টা পাকিস্তানের 6টি শহরে হামলা হয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য শহর লাহোর, ইসলামাবাদ, করাচি, সিয়ালকোট, রাওয়ালপিন্ডি, বহালপুর। সেখানে সেনা ছাউনিতেও হামলা চালানো হয়েছে। তবে যখনই পাকিস্তান বুঝতে পারে যে সামরিক দিক থেকে তারা পারবে না দ্বীপ, তখন তারা কি চেষ্টা করে? তখন চেষ্টা করে জঙ্গিদের ঢুকিয়ে দেওয়ার চেষ্টা। এটাই তো পাকিস্তানের নেচার, জঙ্গি ঢুকিয়ে বদলা নেওয়ার ব্যর্থ চেষ্টা পাকিস্তানের। গোলাগুলির আড়ালে সাম্বা সেক্টর দিয়ে জঙ্গি ঢোকানোর চেষ্টা পাক সেনার। জঙ্গি ঢোকাতে কভার ফায়ার করছে পাক রেঞ্জার্স। দেখো, এর আগে আমরা বারবার বলেছি পাক সেনা তারা ভারতীয় সেনার সঙ্গে বাহুবলে বিক্রমে কোথাও বিন্দুমাত্র না পেরে উঠে এবার শেষ পর্যন্ত কি করছে? একদিকে গ্রামবাসীদের টার্গেট করছে, অন্যদিকে অনুপ্রবেশ করাচ্ছে জঙ্গিদের। আর সেই জঙ্গিদের অনুপ্রবেশ কভার করার জন্য তারা গুলি চালাচ্ছে। ঠিক যে স্ট্র্যাটেজিতে পাকিস্তান গত প্রায় 14 দিন ধরে লাগাতার নিয়ন্ত্রণ রেখায় এই কাজটা করে আছে। একদম দীপ, আমরা বিগ বনের সেই ছবিটা এই ছবিটা একদম এই যে সাম্বা সেক্টরের ছবি, সেই সাম্বা সেক্টর দিয়ে কিভাবে জঙ্গিরা ঢুকছিল সেই ছবি কিন্তু আমরা মার্ক করে দিয়েছি, কিন্তু সেই চেষ্টা বানচাল করলো তো দীপ। সবথেকে বড় কথা জানি রাখি, ভারতের জন্য অত্যন্ত গর্বের একটা দিন, কারণ আপনারা জানেন বিএসএফ এই অনুপ্রবেশকে একেবারে বানচাল করে দিয়েছে। 7 জন জঙ্গি, জানিয়ে দিই আরো একবার আপনাদের, 7 জন জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা করছিল। 7 জন জঙ্গি, মানে একদিকে যখন গোলাগুলি চলছে, একদিকে যখন দু দেশের মধ্যে যুদ্ধের পরিস্থিতি চলছে, পাকিস্তানের মাথা ভাবুন, বদ বুদ্ধি বলবো এটাকে আমি, বদ বুদ্ধি, সেই বদ বুদ্ধি সাম্বা সেক্টরে এই 7 জন জঙ্গিকে ঢোকানোর চেষ্টা করে। বিএসএফ কিন্তু ছেড়ে কথা বলেনি, এই 7 জন জঙ্গিকে কিন্তু নিকেশ করা হয়েছে দীপ। আর এর সঙ্গে সঙ্গে অর্থাৎ সাম্বা সেক্টরের ছবি আপনারা দেখছিলেন, 7 জন জঙ্গি তাদেরকে নিকেশ করেছে ভারত। আর তার পাশাপাশি মুজাফফরবাদ, এই মুজাফফরবাদ জঙ্গিদের একটা ডেরা বলা হয়। ইন্ডিয়ান আর্মি সেখানে অ্যাকশন, পাকিস্তানের 20 দাঁত ভাঙলো ভারত। জঙ্গি ঘাঁটি নিশানা করে হামলা চালিয়েছে ভারত। আর জঙ্গিদের সেফ প্যাসেজ করার চেষ্টায় পাক সেনা, আপনারা সাম্বার ছবিও দেখছিলেন, ঠিক এই সমস্ত জায়গা দিয়ে জঙ্গিদের ভারতে ঢোকানোর চেষ্টা চালাচ্ছে পাকিস্তান। তা প্রতি মুহূর্তে বানচাল করছে ভারত। একাধিক পাকিস্তানের সেনা ছাউনি সেগুলোতে হামলা চালিয়েছে ভারত, আর ধূলিসাৎ করে দিয়েছে সেই পাক সেনা ছাউনি। তাহলে একটা কথা তো বলা যায় যে ভারত যে প্রত্যাঘাত করছে তাতে পাকিস্তান কিন্তু রীতিমতো থরহরি কম্প। আরো বড় হামলার আশঙ্কা রয়েছে, দ্রুত খালি করা হচ্ছে পাকিস্তানের পাঞ্জাব এবং সিন্ধের সেনা ছাউনি। দ্বীপ, গুরুত্বপূর্ণ এই পাঞ্জাব প্রদেশ, যেখানে পাঞ্জাবের বড় বড় তাবড় নেতারা, সেনাবাহিনীর আধিকারিকরা এই পাঞ্জাব প্রদেশে থাকে। ভাবো, সেই জায়গায় খালি করে দেওয়া হচ্ছে, ক্যান্টনমেন্ট থেকে সরানো হচ্ছে পাক সেনাদের পরিবার। খালি করা হলো পাকিস্তানের পাঞ্জাব সীমান্তবর্তী এলাকা, পাক পাঞ্জাবের সাকারগর সম্পূর্ণ খালি করে দিয়েছে পাকিস্তান, কারণ তারা আর বড় একটা হামলার আশঙ্কা করছে, প্রত্যাঘাতের আশঙ্কা করছে। এই মুহূর্তে দুপুরে সুপার প্রাইম টাইমে আরো একটা বড় আপডেট দিয়ে আপনাদের। ভারতীয় সেনার কাছে কার্যত লেজে গোবরে হয়ে
সাধারণ মানুষকে, গ্রামবাসীকে নিশানা করছে পাক সেনা। উরি, পুঞ্চ, রাজৌরিতে এলোপাথারি গুলি চালাচ্ছে পাক রেঞ্জার্স। আমাদের সহকর্মীরা, আমার প্রতিনিধি জ্যোতির্ময় একেবারে ঘটনাস্থলে নিজের প্রাণ বাজি রেখে এই মধ্যে ওয়ার রিপোর্টিং করছেন। জ্যোতির্ময় আমার সঙ্গে রয়েছেন। জ্যোতির্ময়, একবার ছবিটা, গতকাল রাতভর পাক রেঞ্জার্সরা যে বিনা প্ররোচনায় গোলাগুলি চালিয়ে গেছে, তারপর আজকে সকালের ছবিটা ঠিক কি একবার দেখতে চাইবো। গতকাল রাতভর যে কথা আমরা বলেছি, যে আমরা যে জায়গায় ছিলাম সেখানে সারা রাত মানুষ চোখের পাতা এক করতে পারেনি, কারণ রাত ভোর সেই জায়গায় শেলিংয়ের শব্দ হয়েছে এবং ভারতের তরফ থেকে যে প্রত্যাঘাত করা হয়েছে সেই প্রত্যাঘাতের লঞ্চ প্যাড থেকে যে একের পর এক হামলা করা হচ্ছিল সেই শব্দ আমরা পেয়েছি। এবং ঠিক এই আকাশসীমা, অর্থাৎ পিছনের যে আকাশসীমা আমরা দেখাচ্ছি, এই জায়গাতেই গতকাল আমরা দেখিয়েছিলাম যে ড্রোন হামলা হয়েছে। দূরের যে পাহাড় দেখা যাচ্ছে, যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি, সেখান থেকে মাত্র 5 কিলোমিটার এরিয়াল ডিস্টেন্সে হচ্ছে পাক অধিকৃত কাশ্মীর। আর ঠিক সেই জায়গা থেকেই লাগাতার শেলিং করা হয়েছে। সেই শেলিং কোথায় করা হয়েছে, টার্গেট কি, সেই ছবিটা আমরা দেখাবো, অভিজ্ঞতা আমরা দেখাবো। সরাসরিভাবে যে জায়গায় আমি দাঁড়িয়ে রয়েছি, এই জায়গাটি একটি গ্রাম, রাজৌরি সেক্টরে একটি গ্রাম। আর ঠিক আমার সামনে যে জমি রয়েছে সেখানে একটি গর্তের অংশ আমার ক্যামেরা পার্সন দেখাচ্ছে, সেইখানে এসে পড়েছিল পাক সেনার শেল। আর তারপরেই তার অভিঘাত কতটা, অর্থাৎ যেখানে পড়েছে সেখান থেকে প্রায় 20 ফুট দূরে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি একটি বাড়ির উঠোনে। বাড়িটার অবস্থা কি, আমরা যদি ছবিটা দেখাই তাহলে পাকিস্তানের মতলব কি, পাকিস্তান কি উদ্দেশ্যে কাজ করছে তা সম্পূর্ণভাবে স্পষ্ট হয়ে যাবে। তাদের মূল লক্ষ্য নিরীহ নিরাপরাধ গ্রামবাসীদেরকে মারা। এবং সেই ঠিক 20 ফুট দূরে যে শেল আমরা দেখিয়েছি, সেই 20 ফুট দূরের শেলের ফলে সমস্ত বাড়ির যাবতীয় কাঁচ শুধু ভেঙে যায়নি, যে ছবি আমরা দেখতে পাচ্ছি যে কাঁচ ভাঙার সঙ্গে সঙ্গে এই বোমের স্প্লিন্টারে বিভিন্ন জায়গাতে দেখা যাচ্ছে যে লোহার যে বিম, সেই লোহার বিম তো ভেঙে গিয়েছে, তার পাশাপাশি ইট প্লাস্টার সমস্ত কিছু একেবারে পুরোপুরিভাবে ধ্বংস হয়ে গিয়েছে। বাড়ির ভেতরের অংশটাও তথৈবচ। আর ঠিক সেই সময়ে যখন এই হামলা হচ্ছিল, তখন যারা এই বাড়ির ভিতরে ছিলেন তাদের সঙ্গে আমরা একবার কথা বলে নেওয়ার চেষ্টা করব। নিশিকান্ত ভাই একবার আएंगे। এই বাড়ির যিনি ছেলে নিশিকান্ত, তিনি ঘটনার সময় এখানে ছিলেন। কাল রাত क्या हुआ था? सर कल रात जैसे 8-9 बजे ड्रोन का हमला आना शुरू हुआ, तो हमने सोचा जैसे नॉर्मल होता है वैसे ही होगा, मतलब नहीं बढ़ता बढ़ता जो शुरू ज़्यादा मतलब बढ़ता गया। तकरीबन 1-1:30 बजे का टाइम था जब मोटार बहुत हैवी जो गिरना शुरू हुई। जैसे ये देख लो यहाँ पे गिरा, और आगे पीछे हमारे इस एरिया में लगभग 9-10 मोटार गिरे। अच्छा। हाँ, तो मतलब कि हमें तो मतलब बाहर निकलने का जो मौका भी नहीं मिला कि हम बाहर निकले और भागे। तो आप लोग अंदर ही थे उस टाइम? अंदर ही थी सर। हाँ, में से हमने वो अलमारी खड़ी करके उसके पीछे छुपे। हमने अगर ऊपर पड़ जाता तो फिर तो मालिक ही था मुगल, जैसे जिस हिसाब से हमने रात निकाली है। अच्छा, तो आप लोग अलमारी खाली करके अलमारी के पीछे आप लोग छुप गए? अलमारी के पीछे अपने जैसे पूरे रात आप लोग छुपे रहे? जी हाँ, नहीं, सुबह हम 4 बजे के टाइम जब थोड़ा काम हुआ था हम वहाँ से निकले और हमने दादी माँ के घर है पीछे, वहाँ पर फिर गए। अच्छा, आपका घर में तो जो जितना भी शीशा है सारे टूट गए? सर बहुत नुकसान हुआ सर, बहुत हैवी नुकसान हुआ। शीशा जैसे ग्रिलिंग देखो, मोटर वगैरह पूरा, अभी नया ही तो बनाया था मकान, तो पूरा ख़त्म हो गया। आप लोग कितना साल इधर रह रहे हो? सर हमारे मम्मी पापा तो इधर ही रहने वाले हैं। तो कभी भी ऐसे आपने पहले नहीं देखा? हाँ, बड़ा हैवी शेलिंग तो नहीं कभी देखा यहाँ इस एरिया में। उस एरिया में होता रहा पीछे, मगर इस सिवलिंग एरिया में पहली बार देखा सर। একটা বিষয় স্পষ্টভাবে বুঝতে পারছো যে কখনোই কিন্তু এই ধরনের সিভিলিয়ান যে এলাকাগুলো রয়েছে, এই সিভিলিয়ান এলাকাতে এর আগে কখনো হামলা চালানো হয়নি। আমরা যদি দেখাই যে সামনের যে গ্রাম, এই গ্রামটাতে বলা হচ্ছে যে প্রায় 8 থেকে 10টি জায়গাতে যে ভয়ঙ্কর ছবি আমরা দেখাচ্ছি, সেই ধরনের একের পর এক বাড়িতে গিয়ে এই শেলিং হয়েছে। আমরা গতকাল পুঞ্চের ছবিও দেখিয়েছি, যখন ভারতের তরফ থেকে বারবার ধরে বলা হচ্ছে যে পাকিস্তানের কোনো মিলিটারি ইনস্টলেশনে অ্যাটাক করা হচ্ছে না, তার কারণ যাতে কোনোভাবে যুদ্ধের এসকালেশন না হয়। পাকিস্তানের কোনো সিভিলিয়ানদের ওপর অ্যাটাক করা হচ্ছে না, কারণ ভারতের যুদ্ধ মূলত পাক অধিকৃত কাশ্মীর বা পাকিস্তান ভূখণ্ডের যে জঙ্গি ঘাঁটিগুলো রয়েছে সেই জায়গার ওপর। জবাবে প্রত্যুত্তরে পাকিস্তান আমাদের দেশের নিরীহ নিরাপরাধ মানুষের জীবনের ওপরে এসে হামলা করছে। দেখতে পাচ্ছ বাড়ির 20 ফুট দূরে এই শেল ফরার পরে বাড়িটার অবস্থা কি। আমি আরও একবার বাড়ির ভেতরের ছবিটা দেখাবো, তাহলে বুঝতে পারবে যে বাইরে এখানে যখন শেল পড়েছে তখন ভেতরের অংশ আমরা দেখতে পাচ্ছি যে ভেতরেও কিন্তু সেই একই অবস্থা ঘটেছে। বিভিন্ন জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে
ইট একেবারে ভেঙে ছিটকে এসে ইট পড়েছে এবং বাড়ির ভেতরের অংশে এখানে পর্দার যে প্যানেল রয়েছে তা সম্পূর্ণভাবে ভেঙে গিয়েছে এবং একইভাবে বাড়ির ভেতরের এখানেও দেখো ভেতরের এই অংশে প্লাস্টার খসে পড়েছে। এই যে ছবিটা তা বিচ্ছিন্ন একটি বাড়ির ছবি নয়, এই যে সীমান্ত এলাকার প্রত্যেকটা জায়গাতে যেখানেই এই ধরনের হেভি শেলিং হচ্ছে, হেভি আর্টিলারি শেলিং হচ্ছে, সেখানেই এই ধরনের ছবি আমরা দেখতে পাচ্ছি। এই দরজাটি দেখো, দরজাটি সম্পূর্ণভাবে ভেঙে গিয়েছে, দরজার এই পাল্লার একটি মাত্র অংশ রয়েছে, বাকি একটি অংশের ওপরে এই মুহূর্তে আমাকে দাঁড়াতে হচ্ছে কারণ এই অংশ সম্পূর্ণভাবে ভেঙে পড়ে গিয়েছে। অর্থাৎ বুঝতে পারছো যে কি ধরনের হেভি আর্টিলারি তারা ব্যবহার করছে শুধুমাত্র ভারতের বিভিন্ন গ্রামের, এই সীমান্ত সংলগ্ন বিভিন্ন গ্রামগুলির সাধারণ নিরাপরাধ মানুষের ওপরে। একেবারে জ্যোতি ভাই, অনেক ধন্যবাদ তোমাকে, সাবধানে কাজ করো এবং পরবর্তীতে আবার তোমার সঙ্গে কথা হবে, আপডেট নিতে থাকবো। দীপ, সাংঘাতিক ভয়ঙ্কর, মানে 8টা 9টা রাত 8টা 9টায় যখন খাওয়া দাওয়ার সময়, সেই সময় হঠাৎ করে দেখছি যে এরকমভাবে মর্টার পড়ছে, শেল পড়ছে, মানে সাংঘাতিক ছবি সেখানকার। শর্মিষ্ঠা যেটা বলছিল যে সাংঘাতিক ছবি, সত্যি যে পাকিস্তান যে কতটা কাপুরুষোচিত আচরণ করছে তা মুহূর্তে মুহূর্তে সামনে আসছে। রাজৌরিতে যেভাবে পাকিস্তানের ড্রোন হামলা চালিয়েছিল, যার মোক্ষম জবাব ভারত দিয়েছে, কিন্তু টার্গেট কারা? সাধারণ নাগরিকরা। আর শুধু রাজৌরি নয়, এবার একটু জম্মুর দিকে যায়, কারণ জম্মুতেও পাকিস্তানের 8টি মিসাইল ধ্বংস করলো ভারত, আর সেটাও এয়ার ডিফেন্স সিস্টেমের মাধ্যমে। সাতওয়ারি, সাম্বা, যেখান দিয়ে জঙ্গিদের অনুপ্রবেশ করার চেষ্টা করছিল এবং 7 জনকে নিকেশ করেছে ভারতীয় বাহিনী। তার সঙ্গে সঙ্গে আরএসপুরা, এই সমস্ত জায়গায় ভেঙে পড়েছে পাক মিসাইল। আর্নিয়াতেও ধ্বংস করা হয়েছে পাক মিসাইল। ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম এতটাই শক্তিশালী যে পাক ড্রোন তারা ঢোকা মাত্রই নিশানা করে তাদেরকে ধ্বংস করছে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম। रात को जब 8 बजे तो ऊपर से हमने देखे ड्रोन 3-4 आ गए। उसके बाद जब फायरिंग हो गई तो हमने देखा तो कई बच्चे हमने आगे पीछे किए तो इधर तो बहुत फायरिंग चली रात को। पूरी रात जो एक डर के माहौल से पूरी रात बिताई हुई है और बॉर्डर से जो शेलिंग वगैरह जो वो मिसाइल्स वगैरह चल रही हैं तो S-400 जो हमारा वो इतना सक्षम था कि जो भी उनकी अपना वहाँ से जो उन्होंने शेलिंग वगैरह मिसाइल्स वगैरह चलाई है, हमारा S-400 जो है उसने पूरा भरपूर उसका जवाब दिया। ऐसी हरकत करनी नहीं चाहिए उनको, क्योंकि जहाँ पे मिलिटेंसी एरिया है नहीं तो आए दिन वो कुछ ना कुछ अपनी हरकत करता रहता है, तो उसका हमारी जो डिफेंस है वो अच्छे से मुंह तोड़ जवाब दे रही है। तो हमें मोदी जी पे भी विश्वास है और अपनी डिफेंस पे भी विश्वास है। रात जैसे घर ही थे, अभी खाना ही स्टार्ट किया था, तभी एक सायरन की आवाज़ आती है और कुछ धमाकों की आवाज़ आती है। इतना अच्छा है कि जब तक थोड़ा जो हमारा डिफेंस सिस्टम है S-400 उन्होंने पहले उनको न्यूट्रलाइज कर दिया था। उसके बाद सुबह 4:30 बजे के करीब भी एक आवाज़ आई है, उसको भी शायद न्यूट्रलाइज कर लिया गया है। तो ऐसा नहीं है, डर का माहौल नहीं है, पैनिक क्रिएट नहीं करना है बस। बाकी हमारा डिफेंस सिस्टम अलर्ट पे है, फौजें अलर्ट पे हैं। बाकी जब तक जम्मू में भगवती वैष्णो देवी बैठी हुई है, किसी को घबराने की कोई ज़रूरत नहीं। हम अपने लोग আপনাদের জানি রাখি, TV9 সব থেকে বড় টিম এই গোটা যুদ্ধের কভারেজে আপনার কাছে পৌঁছে দেবে সব থেকে লেটেস্ট আপডেট এবং সব থেকে বিশ্বাসযোগ্য আপডেট, কারণ ওয়েস্টার্ন ফ্রন্টের প্রতিটি জায়গাতে উপস্থিত রয়েছেন আমাদের প্রতিনিধিরা। কাশ্মীর, রাজস্থান, পাঞ্জাব, সব জায়গা থেকে আমাদের প্রতিনিধিরা, TV9 বাংলার প্রতিনিধিরা প্রতি মুহূর্তে লেটেস্ট আপডেট তুলে ধরবেন। যেমন এই মুহূর্তে আরো একটা বড় আপডেট দেখাবো আপনাদের। এই মুহূর্তে যে আপডেট দেখাবো, জয়সলমীরে মুখ থুবড়ে পড়লো পাক হামলা, ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস করলো পাক মিসাইল। হাই অ্যালার্ট জারি শ্রীগঙ্গানগর পুলিশ। জয়সলমীরে পাওয়া গেল পাক বোমা, গোটা এলাকায় এই মুহূর্তে পুলিশ ঘিরে রেখেছে। আমার সহকর্মী সুমন একেবারে জয়সলমীর থেকে আমার সঙ্গে রয়েছেন সরাসরি। সামগ্রিক ছবিটা সুমন, এলাকার মানুষ গতকাল রাতে তারা বলছিলেন, তাদের বক্তব্য শুনছিলাম, মনে হচ্ছে যেন রাজস্থানের আকাশে একেবারে দিওয়ালির মতন আলো দেখা যাচ্ছিল। এই মুহূর্তে ছবিটা কেমন? দেখো, রাজস্থান পাকিস্তানের সঙ্গে 1070 কিলোমিটার বর্ডার শেয়ার করে এবং সেই জায়গায় কাপুরুষ পাকিস্তান তারা কিন্তু একাধিক ড্রোন এবং F-16-17 তারা কিন্তু নিয়ে ভারতের এই জয়সলমীরের আকাশ সীমানায় প্রবেশের চেষ্টা করে। তবে সমুচিত জবাব পেয়েছে পাকিস্তান। তার কারণ
ড্রোনগুলো কিন্তু কোনো বড় সড়ো হামলা এই রাজস্থানের বুকে করতে পারেনি, কারণ আমাদের এয়ার ডিফেন্স মিসাইল উড়িয়ে দিয়েছে তাদের প্রত্যেকটি ড্রোনকে। তারপর কাপুরুষ পাকিস্তান তারা কিন্তু মর্টার ছুঁড়েছে, সেই মর্টার উদ্ধার হয়েছে জয়সলমীরের বিভিন্ন প্রান্ত থেকে, এবং তারপরেই পুরো রাজস্থান হাই অ্যালার্টে আছে। মূলত জয়সলমীর, যোধপুর এই এলাকাগুলোতে রাত্রিবেলা যেমন আজকেও ব্ল্যাকআউট করা হবে, তেমনই স্কুল কলেজ সব বন্ধ রয়েছে। তার সঙ্গে সঙ্গে বিএসএফ একেবারে নজরদারি চালাচ্ছে। তার সঙ্গে সঙ্গে পাকিস্তান এলওসির ওপার থেকে যখন ফায়ারিং করছে তখন কিন্তু তাদের পাল্টা জবাবও দেওয়া হচ্ছে। এবং তোমাকে বলে রাখি, রাজস্থানের লাথি থেকে JF-16 যে পাইলটকে উদ্ধার করা হয়েছিল এবং একাধিক জায়গায় সার্চ অপারেশন চালাচ্ছে বিএসএফ। তার কারণ পাকিস্তানের সঙ্গে যে প্রমাণ আন্তর্জাতিক মহলের কাছে পেশ করতে হবে তাও কিন্তু বিএসএফ সংগ্রহ করছে। সুমন, আরেকটা জিনিস তোমার থেকে জানতে চাইবো, আজকে সূর্যাস্তের পরও কি রাজস্থান জুড়ে ব্ল্যাকআউট পালন করা হবে? কি মনে হচ্ছে, পরিস্থিতি দেখে কি বুঝতে পারছো? একেবারে দেখো, যোধপুর, জয়সলমীর এবং রাজস্থানের একটা বড় অংশ, মূলত জয়সলমীর এবং যোধপুর, এখানে কিন্তু আজকে রাতেও ব্ল্যাকআউট হবে। এবং আজকে রাত্রিবেলা 11:30 থেকে আমরা জানতে পারছি এটা সম্পূর্ণ আলো বন্ধ হয়ে যাবে। তার সঙ্গে সঙ্গে আজকেও কিন্তু এয়ার ডিফেন্স মিসাইল আমাদের তা কিন্তু কড়াভাবে সতর্ক থাকবে, তার কারণ আজকেও কিন্তু এখানে ড্রোন হামলার বেশ সুমন আসবো শর্মিষ্ঠার কাছে। এই মুহূর্তে বড় খবর আছে, এই মুহূর্তে একটা বড় ছবি আপনাদের সামনে দেখাতে হবে, একটা ব্রেকিং নিউজ বলা যেতে পারে, একটা এক্সক্লুসিভ ছবি আপনাদের সামনে তুলে ধরবো। পুঞ্চের ছবি দেখছেন, 7 তারিখের ছবি, 7 তারিখের ছবি পুঞ্চের দেখছেন। গোলাবর্ষণ কাপুরুষ পাক সেনার জারি, পাল্টা দিতে হয়েছে ভারতকে। সাধারণ নাগরিকদের কিভাবে নিশানা করছে নির্লজ্জ পাকিস্তান, দেখলেন কিভাবে উড়িয়ে দেওয়া হলো জায়গাটাকে, কিভাবে নির্লজ্জভাবে পাকিস্তানের পক্ষ থেকে হামলা করা হলো সাধারণ মানুষের উপর, সাধারণ মানুষের বাড়িতে কিভাবে সেখানে শেল পড়লো, যার পাল্টাই কিন্তু দিতে হয়েছে ভারতকে। 7ই মে এভাবে একের পর এক শেলিং করে পাক সেনা। সেই ছবি তুলে ধরছি আমরা, এক্সক্লুসিভ ছবি, আমরা সিসি ক্যামেরা ছবি আপনাদের সামনে তুলে ধরছি। পুঞ্চে এক সাধারণ মানুষের বাড়ি, হঠাৎ করে শেল পড়লো, পুরো জায়গাটা শেষ হয়ে গেল, যার পাল্টা উত্তর দিতে হয়েছে কিন্তু ভারতকে। এবং যে কারণেই 9টি জায়গা বেছে বেছে হামলা চালানো হয়। এবং সেই পাল্টা ছবি যুদ্ধ পুঞ্চ সীমান্তে আমরা পাল্টা গুলি দেখতে পাচ্ছি। পিছু হটলো পাকিস্তানি সেনা। হয়েছে সাধারণ মানুষের বাড়িতে যখন শেলিং হলো, পুঞ্চে যখন সাধারণ মানুষের উপর হামলা করছে পাকিস্তান, তখনই কিন্তু ভারতীয় সেনার পক্ষ থেকে পাল্টা গুলি চালানো হয়। সেই কারণে পাকিস্তানি সেনারা তারপর পিছু হটে। কাপুরুষ পাকিস্তানি সেনা তারা রীতিমতো পিছু হটলো। পুঞ্চ সীমান্তে সাধারণ মানুষের উপর শেলিং, সাধারণ মানুষের বাড়ির উপর হামলা, যার পাল্টা উত্তর দিয়েছে ভারতীয় সেনা, যার জেরে পাকিস্তানি সেনা শেষ পর্যন্ত পিছু হটে। দুটি ছবি আপনাদের পাশাপাশি দেখাচ্ছি, পাকিস্তান কিভাবে হামলা চালালো এবং কিভাবে ভারত পাল্টা প্রত্যাঘাত করলো, সেই দুটো ছবি আপনাদের সামনে তুলে ধরছি। মানে ভয়ানক ছবি, মানে এইভাবে নিজের বাড়িতে। শর্মিষ্ঠা, তুমি যে ছবিটা প্রথমে দেখালে, কিভাবে সাধারণ মানুষকে নিশানা করা হচ্ছে পাকিস্তানে, কিভাবে পাকিস্তান সাধারণ মানুষের বাড়ি, দপ্তর, দোকান, বাসস্থান, স্কুল, কলেজ, ভাবো কতটা ঘৃণ্য মানসিকতা হলে, একদম কতটা ঘৃণ্য মানসিকতা, ছোট ছোট বাচ্চাদের নিশানা করে। একদম সেটাই তো আমরা বারবার আলোচনায় আনছি। আমাদের সঙ্গে রয়েছেন মিস্টার বর্তমান এবং কর্নেল বাবুল চন্দ্র, সঙ্গে রয়েছেন মিস্টার চন্দ্র। কর্নেল চন্দ্র, আপনার কাছে জানতে চাইবো যে কি মানে এই ছবিগুলো শুধুমাত্র আমরা দেখছি না, এই ছবিগুলো গোটা বিশ্ব দেখছে, এই ছবিগুলো তারাও দেখছে যারা পাকিস্তানের বন্ধু হিসেবে নিজেদেরকে প্রমাণ করার চেষ্টা করে। হ্যাঁ, দেখুন, এটাই আমরা বার্তা দিতে চাচ্ছি পুরো ওয়ার্ল্ডকে, যে আমরা খালি স্পেসিফিক টার্গেটসকেই সিলেক্ট করছি, জেনারেল এরিয়াতে আমরা অ্যাটাক করছি না। কেন কি, তাহলে হামাস আর প্যালেস্টিনে কি হয়েছে সেটা আমরা সবাই জানি। তো ওরকম জায়গা থেকে আমরা শুরুতে খালি ওদের 9টা টেররিস্ট ক্যাম্পকেই অ্যাটাক করেছিলাম। তো আর ওরা ওরকম কোনো টার্গেট না পেয়ে আমাদের সিভিলিয়ান টার্গেট টার্গেট করছে। তো এটা
খুবই একটা, আর কালকে নিউজে ছিল যে একটা গুরুদ্বারের উপরে আমরাও সেই ছবি, আমাদের প্রতিনিধি সেই গুরুদ্বারায় পৌঁছে গিয়েছিলেন, সেই ছবি আমরা দেখেছি। মানে সাধারণ মানুষের উপর টার্গেট করা হচ্ছে, বাচ্চাদের স্কুলে টার্গেট করা হচ্ছে, নার্সারিতে টার্গেট করা হচ্ছে, গুরুদ্বারায় টার্গেট করা হচ্ছে। এটা কি হচ্ছে? ভাবো শুধু ভাবো, টার্গেট কোথায়? টার্গেট বৈষ্ণো দেবী, টার্গেট কোথায়? টার্গেট স্বর্ণ মন্দির। ভারতবর্ষের সব থেকে পবিত্র ধর্মীয় স্থানগুলোকে বেছে বেছে টার্গেট করছে পাক রেঞ্জার্সরা। আরেকবার সেই ছবি উইথ অ্যাম্বিয়েন্স, সেই ছবি উইথ অ্যাম্বিয়েন্স। এইভাবে গোলাগুলি চালিয়েই তো 15 থেকে 16 জন নিরীহ ভারতীয়কে পাক রেঞ্জার্সরা মেরেছে, এইভাবে গুলি করে। পাক সেনাবাহিনী ভারতের সঙ্গে না করে পাল্টা ভারতীয় সেনাবাহিনীর সেই এবার দেখাই ভারতীয় সেনার বিক্রম। দেখুন ভারতীয় সেনার বিক্রম একবার। ভারতীয় সেনা এরপর গোলাগুলি চালাতে শুরু করলে ভারতীয় সেনা প্রথম থেকে ভীষণ সংযম দেখিয়েছে। তারা কখনো পাকিস্তানের নাগরিককে টার্গেট করেনি, কারণ পাকিস্তানি নাগরিক দোষী নয়। পাকিস্তানি সেনা বা পাকিস্তানের পক্ষ থেকে যখন এই ধরনের হামলা চালানো হলো, তখনই পাল্টা উত্তর দিতে হলো ভারতীয় সেনাকে। কারণ ভারত নিজের অবস্থানে স্পষ্ট যে কেউ আমাকে মারলে আমি তার উত্তর দেব, বসে থাকবো না। গা জ্বালাটা করলো কেন? আমরা তো পাক জঙ্গি ঘাঁটি করাচ্ছিলাম। আরেকবার ছবিটা আরেকবার দেখাই। দেখুন একদম ছবিটা আমরা দেখছি। আমি একটুখানি কর্নেল চন্দ্রের সঙ্গে তো কথা হলো একটু। মিস্টার বটমেল, আপনার কি মনে হচ্ছে? মানে এই ছবিগুলোই তো আসল কথা বলে। এই ছবিগুলোই বোঝায় যে পাকিস্তানের সেনা এবং পাকিস্তানের পক্ষ থেকে যারা হামলা করছে তারা কতটা ভয়ে কাঁপছে। মানে ভারতীয় সেনা তো তাদের টার্গেট নয়, তাদের টার্গেট সাধারণ মানুষ। দেখছেন কিভাবে সাধারণ মানুষের বাড়িতে বাড়ির উঠোনে এটা হতে পারে? এটা কোনো যুদ্ধের নিয়ম হতে পারে? না, অ্যাকচুয়ালি ওরা তো কোনো নিয়ম নীতির ধারণা না। হ্যাঁ, প্র্যাকটিক্যালি এথিক্স বলে যে জিনিসটা আছে ওরা জানে না, যার জন্য ওদের প্রত্যেকটা কার্যকলাপের মধ্যে আমরা দেখতে পাই যে একটা চরমপন্থী ভাব। এই যে চরমপন্থী ভাবনা এইখান থেকেই উঠে আসছে একটা এক্সটেন্সিভ একটা ওয়ার টাইপ সিচুয়েশন, যেটা আমরা অ্যাভয়েড করতে চাই। হ্যাঁ, আমরা এত যে বলছি বা দেখাচ্ছি, হ্যাঁ কেন দেখাচ্ছি? আমরা ওয়ার্ল্ডকে জানাতে চাচ্ছি যে আমরা একটা এক্সটেন্সিভ ইয়েতে যেতে চাই না। হ্যাঁ, আমরা কতগুলো মিলিটেন্টস যারা ক্ষতি করছে অন্যভাবে, হ্যাঁ, এবং অত্যন্ত নক্কারজনকভাবে তাদের আমরা টার্গেট করতে যাচ্ছি। তো সেইটা ওরা বুঝতে পারছে না, যার জন্য কি হচ্ছে, ওদের সামগ্রিক দেশের ক্ষতি হচ্ছে। সামগ্রিক দেশের ক্ষতি হচ্ছে এবং সামগ্রিক দেশের একটা ইমেজ বলে আর কিছু থাকছে না। মানে একটা দেশের যে ইমেজ হতে হয়, একটা রাষ্ট্রনায়কের যে ইমেজ হতে হয়, সেটা গোটা বিশ্বের দরবারে কোথায় নিচে নামছে সেটা হয়তো তারা নিজেরাও বুঝতে পারছে না। সঙ্গে থাকুন আপনারা আমাদের সঙ্গে।